পৃষ্ঠা ১, অধ্যায় ১, সমাজতত্ত্ব পরিচিতি। ১. সমাজতত্ত্ব কি? হোয়াট ইজ সোশিওলজি? মানুষের সামাজিক প্রবৃত্তি। ম্যান ইজ সোশ্যাল বা মানুষ সামাজিক জীব। গ্রিক দার্শনিক পণ্ডিত অ্যারিস্টটলের এই উক্তির সূত্র ধরেই বলা যায়, মানুষ প্রথম থেকেই শুধুমাত্র জৈবিক তাড়নায় নয়, তার সহজাত প্রবৃত্তির ফলেই যূথবদ্ধ হয়ে বাস করে থাকে। এই যূথবদ্ধতাই তাকে সামাজিক প্রাণী হিসাবে স্বীকৃতি প্রদান করে। তার এই সামাজিক চরিত্রের কারণেই তাকে সুসংগঠিত পরস্পর সম্পর্কিত ব্যক্তিপুঞ্জ বা সমাজ গড়ে তুলতে হয় এবং সুশৃঙ্খল সামাজিক পরিবেশ বজায় রেখে বসবাস করতে হয়। মানব জীবনে কোনো ব্যক্তি সমাজ ছাড়া বসবাস করতে পারে না। সেক্ষেত্রে তার অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে। তাই অস্তিত্ব রক্ষার তাগিদেও সে অন্যের সাথে সহযোগিতার বন্ধনে আবদ্ধ হয়ে তার সামাজিক চরিত্রকে ফুটিয়ে তোলে। সমাজের মধ্যেই সে জন্মগ্রহণ করে, তার দৈহিক ও মানসিক প্রয়োজনের পরিতৃপ্তি ঘটায়, আবার সমাজের মধ্যে থেকেই তার মৃত্যু হয়। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে কোনো না কোনো সামাজিক পরিমণ্ডলে বাস করে থাকে। সমাজ বিচ্ছিন্ন অবস্থায় কোনো মানুষই মানুষ থাকতে পারে না। এটি যেমন অকল্পনীয় তেমনি অসম্ভব। সামাজিক প্রবৃত্তি বিশ্লেষণ ও সমাজতত্ত্ব। মানুষের এই সমাজবদ্ধতা, তার সমাজ ও নানা প্রকার সামাজিক সম্পর্ককে ঘিরে সমাজতাত্ত্বিক আলোচনা গড়ে উঠেছে। মানুষের সামাজিক চরিত্র, সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া প্রভৃতি বিষয় সম্পর্কে প্রাচীনকাল থেকে চিন্তা ভাবনা থাকলেও সেই অনুসন্ধান কখনোই শুধুমাত্র সমাজকে নিয়ে হয়নি। সমাজবদ্ধ মানুষের জীবনধারার এক একটি দিক নিয়ে করা সেই অনুসন্ধান থেকে জন্মলাভ করে ইতিহাস, অর্থবিজ্ঞান, নৃতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান, মনোবিদ্যা প্রভৃতির মতো সামাজিক বিজ্ঞান, যেগুলি সমাজ জীবনের এক একটি বিষয় বা অংশকে তুলে ধরে। কাজেই প্রয়োজন হয়ে পড়ে এমন একটি বিষয়ের যা মানব সমাজ ও সমাজস্থ ব্যক্তিবর্গের আচার আচরণের একটি সামগ্রিক ছবি আঁকতে পারবে। সম্পূর্ণ সমাজের সামগ্রিক পরিচয়বাহী স্বতন্ত্র নতুন বিষয়টি হল সমাজতত্ত্ব বা সোশিওলজি। সমাজতত্ত্ব একটি নবীন সামাজিক বিজ্ঞান। বলা হয়, Sociology has a long past but a short history. কারণ সমাজ সম্পর্কে চিন্তাভাবনার বীজ অনেক আগে থেকে প্রথিত থাকলেও সমাজতত্ত্ব বা সোশিওলজি বিষয়টির সূত্রপাত হয় 1839 খ্রিস্টাব্দে। স্বভাবতই দেখা যায় যে সমাজতত্ত্বের জন্ম খুব বেশি দিন আগে নয়। বলা হয়, সমাজতত্ত্ব একটি আধুনিক বিজ্ঞান যার বয়স 1 শতাব্দীর বেশি নয়। বলা হয়ে থাকে, সমাজতত্ত্ব সামাজিক বিজ্ঞান সমূহের মধ্যে কনিষ্ঠতম। 1952 খ্রিস্টাব্দে নৃতত্ত্বের প্রথম সারির পণ্ডিত র্যাডক্লিফ ব্রাউন মন্তব্য করেছিলেন, মানব সমাজের এই বিজ্ঞান আজও শৈশবের শুরুতে রয়েছে। পৃষ্ঠা 2, 1.1 সমাজতত্ত্বের সংজ্ঞা। ডেফিনিশন অফ সোশিওলজি। নামকরণ। 1839 সালে ফরাসি দার্শনিক অগাস্ট কোঁত তার পজিটিভ ফিলোসফি গ্রন্থে প্রথম সোশিওলজি নামটি প্রবর্তন করেন। অবশ্য তার আগে ইমানুয়েল জোসেফ সিয়েস নামক এক ফরাসি প্রাবন্ধিক 1780 খ্রিস্টাব্দে তার এক অপ্রকাশিত পাণ্ডুলিপিতে এই শব্দটি ব্যবহার করেছিলেন। যাই হোক, অগাস্ট কোঁত সমাজকে বর্ণনা করার এক নতুন দৃষ্টিস্বরূপ এই পদবাচ্যটি চয়ন করেন।
প্রথমে অবশ্য একে তিনি সামাজিক পদার্থবিদ্যা বা সোশ্যাল ফিজিক্স রূপে ব্যবহার করেছিলেন। পরবর্তীকালে তিনি অন্যদের, বিশেষত বেলজিয়ান পরিসংখ্যানবিদ অ্যাডলফ কুইকলেটের পরামর্শে শব্দটি পরিবর্তন করেন। সোশিওলজি বা সমাজতত্ত্ব নামটি অগাস্ট কোঁত প্রথম ব্যবহার করলেও তার দেয়া নামের বীজটি চারাগাছে পরিণত হয়েছিল আরও তিনজন চিন্তাবিদের অকুণ্ঠ সহযোগিতায়। এরা হলেন ইংল্যান্ডের গবেষক হারবার্ট স্পেন্সার, জীবৎকাল 1820 থেকে 1903, ফরাসি চিন্তাবিদ এমিল ডুরখেইম, জীবৎকাল 1858 থেকে 1917, ও জার্মান দার্শনিক ম্যাক্স ওয়েবার, জীবৎকাল 1864 থেকে 1920। প্রথম দিকে এরাই এই বিষয়টির সুনির্দিষ্ট ব্যাখ্যা প্রদানে যথেষ্ট সহযোগিতা করেন। এই চারজনকে তাই একত্রে বলা হয় সমাজতত্ত্বের পথপ্রদর্শক বা পায়োনিয়ার্স এবং সমাজতত্ত্বের জনক, ফোর ফাউন্ডিং ফাদার্স অব সোশিওলজি। ব্যুৎপত্তিগত অর্থ। সমাজতত্ত্বের ইংরেজি প্রতিশব্দ হল সোশিওলজি। ফরাসিতে সোশিওলজিক শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ বিশ্লেষণ করলে দেখা যায় এটি ল্যাটিন ও গ্রিক উভয় শব্দের সমাহারে সৃষ্ট। ল্যাটিন শব্দ সোসিটাস কথাটির অর্থ সঙ্গী বা সহচর বা অংশীদার, কম্প্যানিয়ন বা অ্যাসোসিয়েট। লজি বা অনুশীলন বা চর্চা, দ্য স্টাডি অফ, এই দুই মিলে সোশিওলজি। আবার সোসিয়াসের সাথে গ্রিক শব্দ লোগোস, যার অর্থ জ্ঞান, স্টাডি অর সায়েন্স, এটি মিলে সোশিওলজি কথাটির উৎপত্তি। অতএব সোশিওলজি কথাটির ব্যুৎপত্তিগত অর্থের দিক দিয়ে সমাজ সম্পর্কিত জ্ঞান, স্টাডি অফ সোসাইটি এর কথা বলা যায়। সমাজতত্ত্বের সঠিক সংজ্ঞা নির্ধারণ সত্যিই দুঃসহ। সমাজতত্ত্বের মূল বিষয়বস্তু হল সমাজ, আবার সেই সমাজ গঠিত হয় ব্যক্তিকে নিয়ে। ফলে ব্যক্তি ও তার সমাজকে কেন্দ্র করে যত রকমের আলোচনা করা যেতে পারে তার প্রত্যেকটি থেকেই উঠে আসবে এক একটি সংজ্ঞা। বাস্তবিকই সমাজতত্ত্ব কি? এই প্রশ্নের উত্তরে বিভিন্ন সমাজতত্ত্ববিদের দেওয়া বিভিন্ন সংজ্ঞা উঠে আসবে, অথচ কোনো সংজ্ঞাটি সম্পূর্ণ বা সন্তোষজনক নয়। কারণ সমাজতত্ত্ববিদেরা তাদের সংজ্ঞা প্রদানের সময় প্রায় একটি বা দুটি বিষয়ের উপর জোর দিয়েছেন। তাই বলা হয় there are as many definitions or sociology of sociology as there are sociologists। যাই হোক, বেশ কয়েকজন সমাজতত্ত্ববিদের প্রদত্ত সংজ্ঞাগুলি দেখলে আমরা সমাজতত্ত্বের সংজ্ঞা সম্পর্কে অবহিত হতে পারব। সমাজতাত্ত্বিকগণের প্রদত্ত সংজ্ঞা। এমিল ডুরখেইম: সমাজতত্ত্ব হল সামাজিক প্রতিষ্ঠানসমূহের বিজ্ঞান, সায়েন্স অব সোশ্যাল ইনস্টিটিউশনস। এল.টি. হবহাউস: সমগ্র মানব জীবনই সমাজতত্ত্বের বিষয়বস্তু। স্মল: সমাজতত্ত্ব সামাজিক সম্পর্ক সম্পর্কিত বিজ্ঞান, সায়েন্স অব সোশ্যাল রিলেশনস। অকবার্ন ও নিমকফ: সমাজতত্ত্ব হল সামাজিক জীবন সম্পর্কিত বৈজ্ঞানিক আলোচনা। মরিস জিন্সবার্গ: মানুষের সাথে মানুষের সম্পর্কের কারণে তাদের যা কিছু ঘটে সবকিছুই এর অন্তর্ভুক্ত। সমাজতত্ত্ব সামাজিক সম্পর্কগুলিকে সামগ্রিক সমন্বয়কারী দৃষ্টিকোণ থেকে সাধারণভাবে বিচার বিশ্লেষণ করে। পৃষ্ঠা 3। সমাজতত্ত্ব পরিচিতি। কিংসলে ডেভিস: সমাজ কিভাবে তার ঐক্য, সংহতি ও তার ধারাবাহিকতা রক্ষা করে ও কিভাবে তা পরিবর্তন হয়, সমাজতত্ত্বে তাই আলোচিত হয়।
বিভিন্ন সংজ্ঞাগুলিকে একত্রিত করে সামগ্রিকভাবে আমরা মনে করতে পারি যে সামাজিক বিজ্ঞানের যে শাখা ব্যক্তি ও সমাজ, মানুষের সাথে মানুষের নানাবিধ সামাজিক সম্পর্ক, সামাজিক আচার আচরণ ক্রিয়াকলাপ, সামাজিক কাঠামো সংগঠন সমূহ, সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক নিয়ন্ত্রণ, সামাজিক পরিবর্তন, এক কথায় যাবতীয় সামাজিক বিষয়াদি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করে, তাকেই বলা হয় সমাজতত্ত্ব। মূল আলোচ্য বিষয় ব্যক্তি ও সমাজ। এই দুটি বিষয়ই হলো সমাজতত্ত্বের মূল বিষয়। মানব সমাজের যাবতীয় খুঁটিনাটি বিষয়াদির সূক্ষ্ম বিচার বিশ্লেষণ ও অধ্যয়নই সমাজতত্ত্বের মুখ্য উপজীব্য। তাই যথার্থই এটি সায়েন্স অফ সোসাইটি। তাছাড়া অন্যান্য সমাজবিজ্ঞানগুলির সমাজ সম্পর্কিত আলোচনায় সমাজের খণ্ডিত ও অসম্পূর্ণ চিত্র তুলে ধরে, কিন্তু সমাজতত্ত্ব এই অসম্পূর্ণতাকে দূর করে সমাজের সামগ্রিক রূপটি প্রকাশ করে। তাই অগাস্ট কোঁতের ভাষায় বলা যায়, সমাজতত্ত্ব হল সামাজিক বিজ্ঞানসমূহের রানী বা কুইন অফ সোশ্যাল সায়েন্সেস। 2. সমাজতাত্ত্বিক কল্পনা, সোশিওলজিক্যাল ইমাজিনেশন। চার্লস রাইট মিলস। চার্লস রাইট মিলসের দৃষ্টিভঙ্গি। সমাজতাত্ত্বিক কল্পনা এই কথাটি প্রথম চয়ন করেন আমেরিকার সমাজতাত্ত্বিক চার্লস রাইট মিলস 1959 খ্রিস্টাব্দে। এই কথাটি সমাজতত্ত্বগতভাবে কোনো বিষয়কে চিন্তা করতে শেখা বা দেখার বিষয়টিকে সূচিত করে। আমাদের প্রাত্যহিক জীবনের কোনো ঘটনা বা বিষয়কে বৃহত্তর প্রেক্ষাপটে ফেলে কল্পনা শক্তিকে জাগ্রত করে সেই ঘটনা বা বিষয়কে সমস্ত দিক দিয়ে বিচার করার সক্ষমতাই হলো সমাজতাত্ত্বিক কল্পনা। এর জন্য সমাজতাত্ত্বিক তার গভীর অন্তর্দৃষ্টি প্রয়োগ করে কোনো বিষয়ে তার ব্যক্তিগত চিন্তাভাবনার ঊর্ধ্বে উঠে বৃহত্তম প্রেক্ষাপটে সমস্ত বিষয় বিচারে সক্ষম হয়ে ওঠেন। মিলসের মতে সমাজতাত্ত্বিক ভাবনা সমাজতাত্ত্বিক কল্পনার উপর নির্ভরশীল। এই সমাজতাত্ত্বিক কল্পনা দাবি করে যে আমাদের প্রতিদিনের জীবন সম্পর্কে রুটিন মাফিক চিন্তা করার পরিবর্তে নতুন ভাবে দেখা। তার মতে আমাদের অভিজ্ঞতা ও বৃহত্তর সমাজের মধ্যে সম্পর্ক স্থাপনের প্রাণবন্ত সচেতনতাই সমাজতাত্ত্বিক কল্পনা। এদিক দিয়ে সমাজতাত্ত্বিক কল্পনা হলো সমাজতাত্ত্বিক বিষয়গুলিকে নিয়ে আমাদের কল্পনাপ্রসূত চিন্তাভাবনা, প্রশ্নোত্তর প্রভৃতির প্রয়োগ। মিলস অনুধাবন করেন যে সমাজতত্ত্ব ও সমাজতাত্ত্বিকের মূল কাজই হল ব্যক্তির সামাজিক পারিপার্শ্বিক পরিবেশের সাথে বৃহত্তর সামাজিক পরিবেশের বিষয়াদির সংযোগ সম্পর্ক খোঁজা। অ্যান্থনি গিডেন্সের ব্যাখ্যা। সমাজতাত্ত্বিক কল্পনাকে ঘিরে অ্যান্থনি গিডেন্স তার সমাজতত্ত্ব গ্রন্থে একটি সুন্দর উদাহরণ উপস্থাপন করেছেন। সামান্য এক কাপ কফি পান করার মধ্যে অনেক কিছুই খুঁজে পাওয়া যায়। সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে কফি পান শুধু পান করা নয়। প্রথমত, এটার একটা প্রতীকী মূল্য আছে। বহু পশ্চিমী ব্যক্তির কাছে সকালের কফি হলো ব্যক্তিগত রীতি এবং পরে অন্যদের সাথে কফি পান হলো সামাজিক রীতি। দ্বিতীয়ত, কফি একটা নেশা। কফি পান পাশ্চাত্য দেশে সামাজিকভাবে স্বীকৃত, কিন্তু কোনো কোনো সমাজে অস্বীকৃত। সমাজতাত্ত্বিকরা এ ধরনের ভিন্নতা নিয়ে আলোচনা করেন। তৃতীয়ত, যে ব্যক্তি এক কাপ কফি পান করেন তিনি বিশ্বব্যাপী অর্থনৈতিক ও সামাজিক সম্পর্কের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। চতুর্থত, কফিতে চুমুক দেওয়ার সাথে সাথে
অতীত সামাজিক ও অর্থনৈতিক বিকাশ প্রক্রিয়া সামনে এসে পড়ে। কারণ বিভিন্ন সমাজে বিভিন্ন সময়ে কফির প্রচলন ঘটে। এইভাবে সমাজতাত্ত্বিক কল্পনা ব্যক্তিগত কফি পানকে বৃহত্তর সামাজিক প্রেক্ষাপটের সাথে যুক্ত করে সমাজতাত্ত্বিক ভাবনার অবকাশ সৃষ্টি করে। ব্যাখ্যা বিশ্লেষণ। সমাজতাত্ত্বিক কল্পনা বিষয়টির অবতারণার মধ্য দিয়ে মিলস বোঝাতে চেয়েছিলেন যে সমাজ বহু ঘটনা বা পৃষ্ঠা 4 বিষয় আছে যা আপাতভাবে ব্যক্তিকেন্দ্রিক মনে হলেও বৃহত্তর সামাজিক প্রেক্ষাপটের সাথে সংযুক্ত। এই সকল ঘটনা বা বিষয়ের ইতিহাস, সেগুলির মূল্যবান প্রভৃতি বোঝার মধ্য দিয়েই সমাজ সম্পর্কে বোধগম্যতা জন্মায় এবং এর মাধ্যমে ব্যক্তি সমাজের সমষ্টিগত বিষয় সম্পর্কে আগ্রহী হতে পারে। অন্যথায় তাকে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে হয়। এভাবে দেখা যায় ব্যক্তির ব্যক্তিগত সমস্যা একসময় ব্যক্তিগত থাকে না, সমগ্র সমাজ এতে যুক্ত হয়ে পড়ে। এ বিষয়ে অ্যান্থনি গিডেন্স এর মতে আমরা সকলেই সামাজিক প্রেক্ষাপট দ্বারা প্রভাবিত হলেও এই সামাজিক প্রেক্ষাপট আমাদের জীবনে সবকিছু নয়, বা বলা যায় সামাজিক প্রেক্ষাপট আমাদের সমস্ত আচার আচরণকে নির্ধারণ করে না। আমাদের ব্যক্তিত্ব আছে এবং অনেকাংশে আমরা তার স্রষ্টা। সুতরাং সমাজতত্ত্বের কাজ হলো আমাদের উপর সমাজের প্রভাব এবং আমাদের নিজস্ব সত্তার সম্পর্কে অনুসন্ধান করা। আমাদের কার্যকলাপ যেমন পারিপার্শ্বিক সামাজিক জগৎকে স্থির করে, অনুরূপভাবে সামাজিক জগৎ আমাদের সমাজ কাঠামোকে স্থির করে দেয়। মূল কথা পরিশেষে বলা যায়, মিলসের সমাজতাত্ত্বিক কল্পনার মৌল বিষয় হল ব্যক্তিমনের গুণগত দিকটির কোয়ালিটি অফ মাইন্ডের অনুশীলন, ব্যক্তির মূল্যবোধ মরাল ভ্যালুস জাগরণ, যার মাধ্যমে ব্যক্তি সমাজের সামাজিক বিষয়ে আরও বেশি কার্যকরী অংশগ্রহণকারী ভূমিকা গ্রহণ করতে পারে। এইভাবে সমাজের একটি বৃহৎ জনসংখ্যা সমাজের বিভিন্ন বিষয়ে যুক্ত হবে এবং ফলস্বরূপ সামাজিক সমস্যাসমূহ মুক্ত করা যাবে। 3. সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি, সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ। প্রয়োজনীয়তা। মানুষ সামাজিক জীব। প্রয়োজনের তাগিদে এবং সহজাত প্রবৃত্তির বশবর্তী হয়েই মানুষ সমাজ গড়ে তোলে। আবির্ভাবের প্রথম অবস্থা থেকেই মানুষ দলবদ্ধ। এই দলবদ্ধতাই হলো সমাজ সৃষ্টির মূল ভিত্তি। সমাজতত্ত্বের আলোচনার মূল সোপানি হলো আমাদের এই সমাজ। মানব জীবনকে ভালোভাবে জানতে ও বুঝতে হলে অবশ্যই তার সমাজ জীবনকে ভালোভাবে জানতে হবে। সমাজতত্ত্বের আলোচনার মুখ্য বিষয়ই হল মানুষের সমাজবদ্ধতা ও মানুষের বহুবিধ বিচিত্র প্রকৃতির সামাজিক সম্পর্কসমূহ। যাবতীয় সামাজিক ঘটনা অর্থাৎ সমাজে সংঘটিত সবকিছুই সমাজতত্ত্বের আলোচনার অন্তর্ভুক্ত। দৃষ্টিভঙ্গি, ব্যাখ্যা, মতবাদ। সমাজতত্ত্বের মুখ্য উদ্দেশ্য হল সমাজ ও সমাজস্থ ব্যক্তি সম্পর্কে যাবতীয় বিষয়ে সঠিকভাবে জ্ঞান আহরণ করা। তাই সমাজতাত্ত্বিকগণ ব্যক্তির সমাজ জীবন ও সামাজিক ঘটনাবলী সম্পর্কে আলোচনা করে থাকেন ও যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা প্রদান করে থাকেন। তাই তারা সামাজিক ঘটনাবলী বিভিন্ন স্তর ও বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিচার বিশ্লেষণ করে থাকেন। এই দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে সমাজতত্ত্বের নিজস্ব কিছু অনুশীলন ক্ষেত্র প্রস্তুত হয়। সামাজিক ঘটনাসমূহ বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে সামান্যীকরণের জেনারেলাইজেশন সূত্র এবং পরবর্তীকালে তত্ত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজতাত্ত্বিকগণের প্রয়াসে মূলত দুই ধরনের দৃষ্টিভঙ্গি লক্ষ্য করা যায়। এগুলি হল বৃহৎ ক্ষেত্রিক আলোচ্য ক্ষেত্র ম্যাক্রো অ্যানালিসিস এবং ক্ষুদ্র কেন্দ্রিক আলোচ্য ক্ষেত্র মাইক্রো অ্যানালিসিস।
প্রথম ক্ষেত্রে আলোচ্য বিষয়ের একক হিসাবে সমগ্র সমাজ, সমাজের কাঠামো, সংস্কৃতি, প্রতিষ্ঠান প্রভৃতি সার্বিক দিকগুলো তুলে ধরা হয়। ক্ষুদ্র কেন্দ্রিক আলোচ্য ক্ষেত্রে বিষয়বস্তু কেন্দ্রীভূত থাকে। এক্ষেত্রে আলোচ্য বিষয়ের একক হিসাবে ব্যক্তির সামাজিক ভূমিকা, আচার আচরণ, ক্ষুদ্র গোষ্ঠী প্রভৃতি ক্ষুদ্রতর বিষয়াদিকে সংযুক্ত করা হয়। প্রধানত এই দুই ধরনের দৃষ্টিকোণের উপর নির্ভর করেই সমাজতত্ত্বে সমাজের সার্বিক ব্যাখ্যাদানের তাত্ত্বিক কাঠামো তৈরি হয়ে থাকে। শ্রেণী প্রকরণের দিক থেকে উপস্থাপিত উল্লেখযোগ্য তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিসমূহের ভাগগুলি হল ক্রিয়াবাদ, ফাংশনালিজম, দ্বন্দ্ববাদ, কনফ্লিক্ট থিওরি, প্রতীকী মিথস্ক্রিয়াবাদ, সিম্বলিক ইন্টারঅ্যাকশনিজম, নারীবাদ, ফেমিনিজম এবং উত্তর আধুনিকাবাদ, পোস্ট মডার্নিজম। পৃষ্ঠা 5, সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি, সোশিওলজিক্যাল পার্সপেক্টিভস। 3টি কলামে বিভক্ত আছে। প্রথমে তাত্ত্বিক কাঠামো বা থিওরিটিক্যাল ফ্রেম, তারপরে বিশ্লেষণ স্তর, লেভেল অফ অ্যানালিসিস, তারপরে মূল নিবদ্ধ বিষয় বা ফোকাস। 1. তাত্ত্বিক কাঠামো, ক্রিয়াবাদ, বিশ্লেষণ স্তর বৃহৎ ক্ষেত্রিক, মূল নিবদ্ধ বিষয় সমাজের বিভিন্ন অংশসমূহের মধ্যে কার্যকারণ সম্পর্ক অনুধাবন। তাত্ত্বিক কাঠামো 2. দ্বন্দ্ববাদ, বিশ্লেষণ স্তর বৃহৎ ক্ষেত্রিক, মূল নিবদ্ধ বিষয় ব্যক্তিকে আর্থসামাজিক অবস্থানের শিকার হিসাবে দেখা, সম্পদের অসম বন্টনের বিশ্লেষণ ও ফলশ্রুতি হিসাবে ক্ষমতাভিত্তিক সম্পর্ক ও প্রতিযোগিতামূলক সংগ্রামের ধারা অনুধাবন। তাত্ত্বিক কাঠামো 3. প্রতীকী মিথস্ক্রিয়াবাদ, বিশ্লেষণ স্তর ক্ষুদ্র কেন্দ্রিক, মূল নিবদ্ধ বিষয় ব্যক্তির সাথে ব্যক্তির মুখোমুখি মিথস্ক্রিয়া ও প্রতীকের ব্যবহার। তাত্ত্বিক কাঠামো 4. নারীবাদ, বিশ্লেষণ স্তর উভয় কেন্দ্রিক, মূল নিবদ্ধ বিষয় লিঙ্গ বৈষম্য দূরীকরণ, নারীর অধিকার, ক্ষমতায়ন প্রভৃতি। তাত্ত্বিক কাঠামো 5. উত্তর আধুনিকতাবাদ, বিশ্লেষণ স্তর ফাঁকা, মূল নিবদ্ধ বিষয় এই তত্ত্বের এখনো পর্যন্ত নতুন সংযোজন বিয়োজন চলছে। মূল কথা, সামাজিক ইতিহাসের গতি, বিবর্তন, প্রগতি এখন শেষ, বরং এখনকার সমাজ গড়ে উঠবে বিশ্বায়ন প্রক্রিয়ায় উদ্ভূত বিভিন্ন উপাদানকে নিয়ে। 3.1 ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গি, ফাংশনালিস্ট পার্সপেক্টিভস। মূল কথা, একটি বিষয় হিসাবে সমাজতত্ত্বের আত্মপ্রকাশ মূলত ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গির হাত ধরে। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী সমাজ হল পারস্পরিক সম্পর্কযুক্ত, স্বনিয়ন্ত্রিত, সুসংগঠিত অংশ বা উপাদানের জটিল সমষ্টি। এই অংশগুলির কার্যকারিতার উপর সামগ্রিক ব্যবস্থাটি নির্ভর করে থাকে। এই অংশগুলি পরস্পরের উপর নির্ভরশীল থাকে। ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গি সমাজকে যে সকল উপাদানসমূহের কার্যকারিতার সামগ্রিকতা রূপে তুলে ধরার প্রয়াসী, সেগুলির মধ্যে অন্যতম হল নিয়ম নীতি বা নর্মস, প্রথা কাস্টমস, ঐতিহ্য ট্র্যাডিশনস ও প্রতিষ্ঠানসমূহ ইনস্টিটিউশনস। এই দৃষ্টিভঙ্গি সমাজ ও তার কাঠামো বিশ্লেষণের এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রবক্তাগণ ক্রিয়াবাদের অন্যতম মূল স্রষ্টা হিসাবে মার্কিন সমাজতাত্ত্বিক ট্যালকট পার্সন্স, জীবৎকাল 1902 থেকে 1979 বিবেচনা করা হলেও
এর তাত্ত্বিক ভিত্তি রচনায় প্রতীক্ষিত ছিলেন অগাস্ট কোঁত ও এমিল ডুরখেইম। এছাড়াও এই দৃষ্টিভঙ্গিকে আরও পর্যালোচনা ও বিশ্লেষণাত্মক রূপ প্রদান করেন ইংল্যান্ডের গবেষক হারবার্ট স্পেন্সার, জীবৎকাল 1820 থেকে 1903, আর র্যাডক্লিফ ব্রাউন, জীবৎকাল 1881 থেকে 1955, মলিনস্কি, জীবৎকাল 1884 থেকে 1942, রবার্ট কে মার্টন 1910 প্রমুখ। তবে একথা মনে রাখতে হবে যে এদের সকলেই যে সমাজ বিশ্লেষণে সম্পূর্ণভাবে ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছিলেন তা বলা যায় না, বরং প্রথম দিকের অনেকে সামাজিক ঐক্য বোঝানোর ক্ষেত্রে জীবদেহের কাঠামো বিন্যাসের বিষয়টির অবদান করেছিলেন। সমাজ বিশ্লেষণের এই জৈবিক মডেলের উপস্থাপনাটি বরং অনেকাংশে কাঠামোবাদকে স্মরণ করায়। অগাস্ট কোঁত তার পূর্বসূরি সিমো বোনাল্ড প্রমুখের চিন্তাধারাগুলির সমন্বয় করে বলেছিলেন, সমাজ এক সময় তার উপাদানসমূহের পারস্পরিক বন্ধন সুদৃঢ় করার মধ্য দিয়ে স্থিতিশীলতার লক্ষ্যে পৌঁছবে। পৃষ্ঠা 6। এক্ষেত্রে তিনি জীবদেহের বিবর্তিত রূপটির কথা মনে রেখেছিলেন। তিনি তার কনসেনসাস ইউনিভার্সালিস বলতে বোঝাতে চেয়েছেন যে সমাজ কাঠামোর প্রধান ভিত্তি হল সামাজিক উপাদানসমূহ ও সেগুলির প্রয়োজনীয় আন্তঃসম্পর্ক। হারবার্ট স্পেন্সার জীববিদ্যার আঙ্গিকে সমাজকে বিশ্লেষণের প্রয়াস খুব বেশি মাত্রায় প্রত্যক্ষ করা যায় ব্রিটিশ দার্শনিক হারবার্ট স্পেন্সারের অর্গানিক অ্যানালজি রচনায়। তিনি জীবদেহ ও সমাজের মধ্যে মিল খুঁজতে গিয়ে সমাজকে উন্নত এক জৈবিক সত্য বা সুপার অর্গানিক রিয়ালিটি বলে উল্লেখ করেছেন। তার মতে জীবদেহে যেমন অসংখ্য অঙ্গ প্রত্যঙ্গের গঠন ও কার্যকারিতার ফলে সমগ্র জীবদেহটি গড়ে ওঠে, তেমনি সমাজের ক্ষেত্রেও একরকম বহু অংশ পারস্পরিক নির্ভরশীলতার নিরিখে কাজ করে চলে। এছাড়াও তিনি প্রাণীদেহের বিবর্তনের ধারায় সমাজ বিবর্তনকে ব্যাখ্যা করেছিলেন, যার নাম দিয়েছিলেন অতিজৈবিক বিবর্তন বা সুপার অর্গানিক ইভলিউশন। এমিল ডুরখেইম জীবৎকাল 1858 থেকে 1917, এর আলোচনার কেন্দ্রবিন্দু ছিল সামাজিক ঐক্য। তিনিও বিশ্বাস করতেন জীবদেহের মতো সমাজেরও বিভিন্ন প্রয়োজনীয় অংশগুলি তাদের নিজ নিজ কাজের মধ্য দিয়ে সমাজের ঐক্য বজায় রাখার সচেষ্ট। তার গবেষণা ভিত্তিক প্রথম গ্রন্থ ডিভিশন অফ লেবার 1893-তে এই সামাজিক সংহতির বিষয়টি উপস্থাপন করেছেন। এখানে তিনি ঐতিহাসিক ও বর্তমান উদাহরণের মধ্য দিয়ে সামাজিক সংহতির বিষয়টি ব্যাখ্যা করেছেন। তিনি মনে করেন প্রাচীনকালে প্রত্যেকটি মানুষের মধ্যে একই ধরনের চরিত্র বিদ্যমান ছিল। ধ্যান ধারণা, চিন্তা ভাবনা ও দৃষ্টিভঙ্গিতেও তারা ছিল এক ও অভিন্ন। তার ফলে মূল্যবোধ ও অভিজ্ঞতার কোনো আলাদা বৈশিষ্ট্য ছিল না। তখন তাদের মধ্যে যে সংহতি বিরাজিত ছিল তাকে বলা হয় যান্ত্রিক বা রীতিনির্ভর সংহতি, মেকানিক্যাল সলিডারিটি। কিন্তু আধুনিক শিল্পনির্ভর সমাজের উত্থানের ফলে এই সংহতি আর দীর্ঘস্থায়ী হয়নি, কারণ সেখানে মানুষের চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গির পার্থক্য প্রকট হয়ে উঠতে লাগলো। বরং সে সমাজে সদস্যগণের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা বৃদ্ধি পেল। সংগতি গড়ে উঠল নিবৃত্তমূলক আইন, কোয়ার্সিভ লয়ের উপর নির্ভর করে। এই দুয়ের সূত্র ধরে রক্ষিত হতে থাকে সামাজিক সংহতি। একে তিনি মনে করেন জৈব সংহতি বা অর্গানিক সলিডারিটি। এইভাবে তিনি সমাজ বিশ্লেষণে ক্রিয়াবাদকে তাত্ত্বিক উপকরণ হিসাবে বেছেছিলেন। ট্যালকট পার্সন্স ক্রিয়াবাদের তাত্ত্বিক বিশ্লেষক
হিসাবে উল্লেখযোগ্য হলেন মার্কিন সমাজতাত্ত্বিক ট্যালকট পার্সন্স। 1902 থেকে 1979 জীবৎকাল তিনি তার আলোচনায় সমাজের ঐক্যবদ্ধ রূপকে এত বেশি প্রাধান্য দিতে চেয়েছিলেন যে তার কল্পিত সামাজিক ঐক্যের ছবিটি অনেক সময় বাস্তবকে অস্বীকার করেছে। তিনি সামাজিক সংহতির এই চিত্রে সর্বপ্রকার বৈসাদৃশ্য বা দ্বন্দ্ববিরোধকে পরিহার করেছিলেন। তিনি সমাজকে একটি সিস্টেম হিসাবে দেখতে চেয়েছেন যা সাদৃশ্য সামঞ্জস্যের উপর নির্ভরশীল, যেখানে কোনো পার্থক্যের স্থান নেই। এই সিস্টেম তৈরি হয় মানুষের ক্রিয়া বা আচরণ নামক একক দিয়ে। তার এই কল্পিত সিস্টেম 4টি সাবসিস্টেম নিয়ে গঠিত। এগুলি হলো সংস্কৃতি, সমাজ, ব্যক্তিত্ব ও জীবদেহ, কালচার, সোসাইটি, পার্সোনালিটি, অর্গানিজম। এই 4টি সাবসিস্টেম পরস্পরের সাথে সংযোগ রক্ষা করে চলে, ফলে সমগ্র সিস্টেমের সামঞ্জস্য বর্তমান থাকে। এছাড়াও তিনি এই 4টি সাবসিস্টেমের সাথে 4টি অঙ্গ ও তাদের নির্দিষ্ট 4টি কাজের কথা বলেছেন। এগুলি হলো ভূমিকা, সমষ্টি, নীতি, মূল্যবোধ, রোলস, কালেকটিভিটি, নর্মস অ্যান্ড ভ্যালুজ। অঙ্গগুলি সমাজের স্থিতিশীলতা বজায় রাখে ও তাদের নির্দিষ্ট কর্মগুলি সমাজকে গতিশীল রাখে। পার্সন্সের চিন্তায় যে মুখ্য বিষয়টি ফুটে ওঠে তা হল সমাজের প্রাথমিক শর্ত সহমত ও স্থায়িত্বের ভিত্তিতে শৃঙ্খলা রক্ষা, কোনো রকম পার্থক্য, বিরোধ, দ্বন্দ্ব এড়িয়ে চলা। ব্রনিসল ম্যালিনস্কির ক্রিয়াবাদী ব্যাখ্যাকে ব্যক্তিকেন্দ্রিক ক্রিয়াবাদ বলা হয়েছে। তার মতে সামাজিক কাঠামো, পদ্ধতিসমূহ, প্রতিষ্ঠান ও মূল্যবোধ এসবই ব্যক্তির ক্ষুধা, যৌনতা প্রভৃতি ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য সৃষ্টি হয়েছে। মানুষ তার প্রয়োজনীয় চাহিদা পূরণ করার জন্য সংস্কৃতি তৈরি করে এবং এর থেকেই নানা সামাজিক প্রথা সৃষ্টি হয়েছে। সমাজ বিশ্লেষণে তার বক্তব্য ছিল, যদি কোনো সমাজকে জানতে বা বুঝতে হয় তবে তা সাংস্কৃতিক প্রেক্ষাপটে করতে হবে। ইংল্যান্ডের র্যাডক্লিফ ব্রাউন ক্রিয়াবাদী তত্ত্ব আলোচনা করতে গিয়ে সামাজিক কাঠামোর গুরুত্ব বিশ্লেষণ করেন। তিনি ব্যক্তির সাথে ব্যক্তির যাবতীয় সম্পর্ককেই সমাজ কাঠামোর উপাদান বলে মনে করেন। অন সোশ্যাল স্ট্রাকচার গ্রন্থে তিনি বলেছেন, সমাজ কাঠামোর পর্যালোচনায় যে মূর্ত বাস্তবটি আমাদের বিবেচ্য তা হচ্ছে নির্দিষ্ট কোনো সময়কালে প্রচলিত এমন কতগুলো সম্পর্ক যা নির্দিষ্ট কিছু মানুষকে পরস্পর সংযুক্ত করে রাখে। প্রতিটি সমাজ কাঠামো বজায় থাকার ক্ষেত্রে তার নির্দিষ্ট বৈশিষ্ট্য অনুযায়ী বিশেষ প্রয়োজনীয় শর্ত তৈরি হয়। প্রতিটি সমাজ তার অস্তিত্বের স্থায়িত্বের জন্য এই শর্তগুলি তার সদস্যদের মাধ্যমে পূরণ করতে চায়। ব্রাউন সমাজ কাঠামোকে অভিজ্ঞতামূলকভাবে ব্যাখ্যা করতে গিয়ে একটি ছকবদ্ধ ও স্বাভাবিক সামাজিক সম্পর্কের যে সকল দিক নির্দেশ করেছেন সেগুলি সামাজিক আইন কানুন ও আদর্শের সঙ্গে সম্পর্কযুক্ত। রবার্ট কিং মার্টিন ছিলেন ট্যালকট পার্সন্সের ছাত্র উত্তরসূরি, তবে তিনি তার পূর্বসূরি ক্রিয়াবাদীদের তত্ত্বের প্রবল সমালোচনা করে বিপরীত দৃষ্টিভঙ্গিও গড়ে তোলেন। তার এই সংস্কার পুনর্গঠনের হাত ধরেই মধ্যবর্তী তত্ত্বর আগমন ঘটে। তিনি তার সোশ্যাল থিওরি অ্যান্ড সোশ্যাল স্ট্রাকচার গ্রন্থে পূর্ববর্তী ক্রিয়াবাদী তত্ত্বের ঐক্য, সার্বজনীনতা, অপরিহার্যতা প্রভৃতি ধারণাগুলিকে এক প্রকার অগ্রাহ্য করে ক্রিয়ার বিকল্প ধারণা ব্যাখ্যা করেন। তিনি সদর্থক, নঙর্থক এবং অপ্রাসঙ্গিক ক্রিয়ার কথা বলেন। নঙর্থক ক্রিয়াগুলি সমাজের ভারসাম্য নষ্ট করে, অপ্রাসঙ্গিক ক্রিয়াগুলি সামাজিক সংহতিকে ভীত সন্ত্রস্ত করে। এছাড়াও তিনি ক্রিয়াকে প্রতীয়মান বা প্রকাশ্য বা সমাজতাত্ত্বিক ক্রিয়া এবং সুপ্ত বা মনস্তাত্ত্বিক ক্রিয়ারূপে বিভাজন করেন। প্রথমটি সামাজিক কর্মে অংশগ্রহণকারী কর্তৃক জ্ঞাত ও আকাঙ্ক্ষিত কাজ, যা সমাজের ভারসাম্য রক্ষায় অত্যন্ত প্রয়োজনীয়। দ্বিতীয়টি মানুষের অন্তর্মুখী ক্রিয়া, যা দৃশ্যমান নয় এবং যার ফলাফল অজ্ঞাত।
উপসংহার, এইভাবে আমরা দেখি যে সমাজতন্ত্রের ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গি হলো এমন একটি চিন্তাধারা, তাত্ত্বিক ও পদ্ধতিগত কৌশল যেখানে সমাজকে কতগুলি অংশ বা উপাদানের সমন্বয়করণের দ্বারা সমগ্র হিসাবে প্রকাশ করা হয়। এটি হলো এমন একটি সাধারণ পদ্ধতি যার দ্বারা সমাজকে কতগুলি আন্তঃসম্পর্কিত ও আত্মসঞ্চালিত উপাদানের সমষ্টি হিসাবে মনে করা হয় এবং এর দ্বারা একটি বিধিবদ্ধ সমাজ কাঠামো ও তার স্থিতাবস্থা গড়ে ওঠে।